মনপুরা দ্বীপ যাবার পর দ্বীপের মোটামুটি বড় একটা অংশ একদিনেই চষে ফেললাম, যেহেতু আমাদের সাথে সাইকেল ছিল এবং ব্যাকপ্যাক ছিল এবং সেটা হোটেলে রাখা ছিল এবং হোটেলটা বাজারের মধ্যেই। হয়তো অনেকে চিনবেন যারা গিয়েছেন ওখানে। সারাদিন ঘোরাঘুরি করে আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার পর নদীর পাড়ে খোলা জায়গায় বারবিকিউ করা। আসলে প্ল্যানটা হঠাৎই হয়েছিল। সাইকেল নিয়েই আমরা নদীর পাড় ঘেঁষে একটা মাটির রাস্তা দিয়ে যাচ্ছিলাম বিকেলের দিকে। জায়গাটা মূল বাজার থেকে প্রায় 1-1.5 কিলোমিটার বাইরে। ওখানে হঠাৎ একটা দোকান পাই যেটার আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে অন্য কোনো দোকান ছিল না। নদীর একদম কাছেই সুন্দর গোছানো একটা চায়ের দোকান, গ্রামের ছোট মুদি দোকানগুলো যেমন হয় আর কি। আমরা বেশ মুগ্ধ হয়ে যাই এরকম একটা নদীর পাড়ে সুন্দর একটা প্লেসে একটা দোকান দেখে। দোকানটির ছবি আমি আপনাকে পাঠিয়েছি। ওখানে চা খেতে খেতে প্রকৃতি উপভোগ করতে করতেই সবাই মিলে ঠিক করলাম এই দোকানের পেছনের খোলা জায়গাতেই বারবিকিউ করব। দোকানদার চাচার সাথেও বেশ ভালো সম্পর্ক হয়ে গেল আমাদের। বারবিকিউয়ের জন্য মুরগি আর মশলা কিনতে 3 জনকে পাঠানো হলো বাজারে। ওখানেই একজন ভাইয়ের সাথে আমাদের কথা হয় চায়ের দোকানে। তিনি আমাদের আনা মুরগি নিজ বাড়িতে নিয়ে কেটে মশলা দিয়ে রেডি করে আমাদের সাহায্য করলেন। নদীর পাড়ে আগুন জ্বালাতেও বেশ বেগ পেতে হচ্ছিল। ততক্ষণে সন্ধ্যা। ভাই আমাদের সবকিছু রেডি করে দিয়ে চলে গেলেন নিজের বাইকে। আলো আস্তে আস্তে কমছিল, কিন্তু কেন যেন আমাদের কাজগুলো এগোচ্ছিল না। আমরা বেশ আয়েসিভাবেই আরও 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি। ততক্ষণে রাতও হয়ে যাচ্ছে, ডিসেম্বর মাস। এদিকে মাংস পোড়ানোর মতো ইনাফ আগুনও হচ্ছিল না ঠিক মতো। সব মিলিয়ে আমরা ঠিক করি জানে না, গ্রাম অঞ্চলে এমনিতেই অল্প রাত মানেই অনেক রাত। আমাদের সাথের একজন মেম্বারের হঠাৎই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। হোটেল বেশ দূরে, আবার আমরাও একটু গা ছাড়া ভাব করছিলাম। নাম প্রকাশ করছি না। ও ঠিক করে যে নিজেই হোটেলে যাবে, যেহেতু সাইকেলটায় হেডলাইট লাগানো ছিল এবং হেলমেট কিট ছিল সাথেই। আমরা তবুও রাজি হইনি। গ্রামের পথ, রাস্তায় আলো নেই, কুয়াশার মধ্যে একা ছাড়ার প্রশ্নই আসে না। শেষ পর্যন্ত ঠিক হয় ওর সাথে আরও 2 জন যাবে। তারপর ওরা 3 জন রওনা দেয় হোটেলের উদ্দেশ্যে। এদিকে আমরা আরও কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে উঠতে শুরু করি। আমরা তখনও 6 জন নদীর পাড়ে। তো সাইকেল নিয়ে একসাথে একটু এগোনোর পর মনে পড়ে আমার একটা হুডি চায়ের দোকানে ফেলে এসেছি। যদিও গায়ে আর একটা জ্যাকেট ছিল। দোকান বন্ধ ছিল বিধায় ভাবলাম সকালে এসে নিয়ে যাব। আমি একটু আমার পজিশনটা ক্লিয়ার করি। রাস্তা ছিল মাটির, বেশ সরু, দুপাশে নিচু খাদের মতো জায়গা। শুধুমাত্র রাস্তাটাই মাটি ফেলে উঁচু করা। আমরা লাইন মেনটেন করে এগোচ্ছিলাম। কয়েক হাত সামনেই একটা ছোট্ট ব্রিজের মতো, লম্বায় প্রায় 3-4 ফুটের মতো হবে, কিন্তু ওঠার সময় ঢালটা একটু উঁচুই বলা যায়। একে একে 3 জন পার হলাম। তারপর আমি উঠে পার করে সাইকেলটি নিয়ে রাস্তার ডান পাশে দাঁড়াই পানি খাওয়ার জন্য। রাস্তাটার প্রস্থ ছিল 6-7 ফিটের মতো। আমি ডান পাশে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের দেশের রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করা হয়, আর পিছনেই একটা উঁচু রাস্তা। যে কোনো সাইকেল বা রিকশাই ঢালু জায়গায় কন্ট্রোল করা একটু টাফ। তারপর মাটির রাস্তা, অন্ধকার। সুতরাং আমি ডান পাশে দাঁড়ালে অ্যাক্সিডেন্টের ভয় নেই, কারণ পেছন থেকে সাইকেল আসলেও বাম দিক থেকে আসবে। কিন্তু তা হয়নি। আমার পেছনের দিকে এসে জোরেই ধাক্কা মারে পরের জন। আমি কন্ট্রোল হারিয়ে খাদের দিকে ঝুঁকে পড়ি। 1 পা মাটিতে, 1 পা খাদের দিকে। হাত দিয়ে সাইকেলটা আঁকড়ে ধরে কয়েক সেকেন্ড সামলানোর চেষ্টা করি। ততক্ষণে ও আমার জামা টেনে ধরে। যার সাথে ধাক্কা লাগে সে। অল্পের জন্য বাঁচি, কিন্তু ততক্ষণে আমার আতঙ্কের সীমা ছাড়িয়ে যায়, কারণ যে খাদে আমি পড়তে যাচ্ছিলাম সেখানে একটা নোঙর রাখা ছিল। আমাকে আর 1 সেকেন্ড দেরি করে ধরতে গেলে ততক্ষণে আমার বুকের ভেতরে সেই নোঙরটি ঢুকে যেত। আমি ওকে জিজ্ঞেস করি কেন আমি রাস্তার বাম পাশে থাকার পরেও ও হেডলাইট অন করেও আমার সাথে ধাক্কা খেলো। ওর উত্তর আমাদের সবাইকে হতবাক করে দেয়। ও নাকি খেয়ালই করেনি আমি সামনে ছিলাম, অথচ এরকম সচরাচর হয় না। আমরা সাইকেলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ রাস্তায় রাইড করি এবং আমরা অভ্যস্ত। আমাদের এ ধরনের ভুল হবার কথা না, তবুও ভুল তো ভুলই। কিছু মাথায় না নিয়ে আবারও এগোনো শুরু করলাম। কিছু দূর যাবার পর আমাদের 6 জন 2টো গ্রুপে ভাগ হয়ে যায়। আমি আর আমার আরেক বন্ধুর গ্রুপ, সামনে 4 জনের একটা গ্রুপ। আমরা 2 জন ছিলাম সবার শেষে। বেশ ধীরে ধীরে গল্প করতে করতে আমরা সাইকেল চালাচ্ছিলাম। মেন রাস্তায় উঠেছি আমরা। সামনের 4 জন একটু খেয়াল করতেই দেখি বেশ দূরে চলে গেছে ততক্ষণে। ওরা অনেক স্পিডে যাচ্ছিল। এক সময় আমাদের ডিস্টেন্স অনেক বেড়ে যায়। কুয়াশার কারণেই হারিয়ে ফেলি ওদের। বলে রাখছি, যদিও ধূমপান ক্ষতিকর, কিন্তু আমাদের সেই অভ্যাসটা ভালোই ছিল। তো
তো আমরা দুজন কিছু দূর এগোনোর পর 4 জনের গ্রুপটাকে পাই। সবাই দাঁড়িয়ে আছে সাইকেল থেকে নেমে, এবং ওদের একজনের হাতে সিগারেট, জ্বলন্ত সিগারেট, কিন্তু খাচ্ছে না। একজনকে দেখি রাস্তার পাশে শুয়ে আছে। 4 জনই এক এক জায়গায় থেমে আছে। আমরা ধরে নিয়েছিলাম আমাদের জন্যই দাঁড়িয়ে আছে। আমরা তাই কিছু জিজ্ঞেস করিনি। আমাদের আসার পর হাতের সিগারেটটা শেষ করে সবাই আবার রওনা দিল, সেই একই সিরিয়ালে। আমি আর আমার বন্ধু সবার পেছনে। রাস্তার বাম দিকে ছিল ক্ষেত, আর তার পাশে নদী, ডান পাশে জঙ্গল। আমি হঠাৎই খেয়াল করি ক্ষেতের উপরে আলো এসে পড়েছে। আমি আগেই বলেছিলাম আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। কোনো বাড়িতে বা রুমে লাইট জ্বালালে রাস্তায় যেরকম আলো পড়ে, ঠিক সেরকম। আমি ব্যাপারটা তখনও রিয়ালাইজ করতে পারিনি যে সামথিং ইজ ভেরি রং। হয়তো সাইকেলে ছিলাম, কনকনে শীত আর সাথে কয়েকজন ছিল বলে আমি আলোর উৎস নিয়ে মাথা ঘামাইনি। আর আমাদের সামনের 4 জন খেয়াল করি খুব স্পিডে যাচ্ছিল। নর্মালি রাতের বেলায় গ্রাম অঞ্চলে এত স্পিডে টানার প্রশ্নই ওঠে না, কিন্তু ওরা খেয়াল করি রীতিমতো রেস শুরু করে দিয়েছে। কথা না বলে আমরা দুজনে সেভাবে এগোই। একসময় আমরা বাজারে চলে আসি, একটা খাবার হোটেলে বসি। যে 3 জন আগেই চলে এসেছিল ওরাও আসে আমাদের কল পেয়ে। সবাই কেন যেন কোনো এক অদ্ভুত কারণে চুপ করেছিল। রাতের খাবার খেয়ে বাইরে এসে চা খাচ্ছিলাম সবাই। তখন আস্তে আস্তে বের হতে থাকে কথা। আমরা পথে যাকে দেখেছিলাম শুয়ে রেস্ট নিচ্ছে রাস্তায়, ও সবার আগে কথা বলল। ওদের গ্রুপে 4 জন ছিল। ও চালাতে চালাতে হঠাৎই খেয়াল করে ওর বাম পাশ দিয়ে একটা বাচ্চা দৌড়াচ্ছে। বাচ্চাটা নাকি একদম কালো বর্ণের এবং বয়স 4-5 হবে। বাচ্চাটার মুখ ছিল সাইকেল আরোহীর দিকে এবং সে হাসছিল। অর্থাৎ বাচ্চাটা সামনের দিকে না তাকিয়ে সাইকেলের স্পিডের সাথে পাল্লা দিয়ে একই গতিতে হাসতে হাসতে দৌড়াচ্ছিল। ও এটা দেখে ভয় পায় প্রচণ্ড। সহ্য করতে না পেরে সবাইকে চিৎকার করে থামতে বলে। ওর সাথে থাকা বাকি 3 জনও বুঝে গিয়েছিল খারাপ একটা কিছু হচ্ছে ওদের সাথে, কারণ এই ঘটনার আগে ওদের সাথে আরেক ঘটনা ঘটে। ওদের 4 জনের মধ্যে 2 জনের হেডলাইট জ্বলছিল, বাকি 2 জনের ব্যাটারি ডাউন ছিল। রাস্তায় নাকি হঠাৎই একজনের লাইট বন্ধ হয়ে যায়, যদি ওর ভাষ্যমতে ওর লাইটটা নাকি একদম নতুন, ট্যুরে আসার আগে কিনে লাগিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে ওর লাইটটাই আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ এবং পাওয়ারফুল। পরে নাকি আবার নিজে নিজেই ঠিক হয়ে গিয়েছিল বাজারে আসার পর। হতে পারে মেকানিক্যাল ইস্যু। লাইট যখন হঠাৎ নিভে গিয়েছিল তখন থেকেই নাকি ওদের খারাপ লাগতে শুরু করে। এর আগে বেশ চনমনে ছিল সবাই। এর কিছুক্ষণ পরেই বাচ্চার ঘটনাটা ঘটে, কিন্তু খারাপের আশঙ্কা থেকেই আরেকজন সিগারেট ধরিয়েছিল। যে ধরিয়েছিল সে তখন বলেছিল আমাদের ওনাকে কিছু একটা টের পেয়েই সিগারেট ধরায়, শুধুমাত্র আগুন সাথে রাখার জন্য। অনেকেই বলে থাকে যে অশরীরী কিছু, খারাপ কিছু আগুন দেখে ভয় পায়। আগুনের আশেপাশে নাকি এরা আসতে পারে না। এসব শুনে আমাদের মধ্যে সবচাইতে যে ভদ্র এবং ধার্মিক সে বলে ওঠে ওদের 3 জনের গ্রুপ যখন হোটেলের উদ্দেশ্যে সবার আগে রওনা দিয়েছিল তখন ও নিজেও আনইউজুয়াল কিছু টের পেয়েছিল। ওর সামনে ছিল 2 জন সাইকেলিস্ট। ওরা চেষ্টা করছিল ওদের সাথে স্পিড মেইনটেইন করে চালাতে, কিন্তু কিছু একটা ওকে প্রবলভাবে টেনে ধরেছিল। ওদের সাথে স্পিড মেইনটেইন করতে যে এফোর্ট দেওয়ার কথা তার থেকে অনেক বেশি এফোর্ট ওকে দিতে হচ্ছিল, যার কারণে ওরাকে রীতিমতো ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছিল এই শীতের মধ্যেও। অথচ বাকি 2 জনকে যখন জিজ্ঞেস করলাম স্পিড কেমন ছিল, তাদের উত্তর ছিল একদমই নর্মাল। কুয়াশা আর গ্রামের রাস্তায় ঘেমে যাওয়ার মতো স্পিড নাকি ওরা ওঠায়নি। এতটুকু শোনার পর আমার আর আমাদের বুঝতে বাকি রইল না কি হয়েছে আমাদের সাথে। আমরা হোটেলে ফিরি। হোটেলের দায়িত্বে থাকা ভাইটির সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি। সব শোনার পর উনি আমাদের কি বলেছিল জানেন? কাঁচা মাংসের গন্ধে জিনের আগমন। আমরা ভুলেই গিয়েছিলাম যে আমাদের সাথে তখনও মাংসের ব্যাগটা ছিল। আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম সেদিন যে প্রকৃতি মানুষের ব্যাখ্যা মতে চলে না। আমি নিজেও খুব লজিক্যাল মানুষ, কিন্তু মন পুরায় সেই এক রাতে ঘটা এতগুলো ঘটনা আমাকে এখনো ভাবায়। আমি আতঙ্কিত বোধ করি মনে পড়লেই। একসাথে এতগুলো মানুষের সাথে অবশ্যই ভুল হতে পারে না। সেই মাংস আমরা পরের দিন ঠিকই খেয়েছিলাম। হাতিয়া দ্বীপে গিয়ে হোটেলের সামনেই খেয়েছিলাম সেগুলো। মন পুরার মতো সেই দুঃসাহস করার চিন্তা পরের বার আর মাথায় আসেনি। তারপর চর হাতিয়া থেকে আমরা ঢাকায় ব্যাক করি। এই ছিল ঘটনা। এবার দ্বিতীয় ঘটনা শুরু করছি। আমার দাদাবাড়ি বরিশাল বিভাগের কোনো এক জেলায়। পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে গ্রাম আর জেলার নাম বলছি না। আমার বাবা চাচারা 6 ভাই বোন, 5 ভাই 1 বোন। আমি ছোটবেলা থেকে এমনটাই জেনে বড় হয়েছি,
কিন্তু আমার জানায় ভুল ছিল। যখন একটু বড় হয়েছি তখন জানতে পেরেছি আসলে আমার বাবার আরও এক ভাই ছিল। আমাকে বা আমাদের ভাই বোনকে এই ঘটনা কখনো জানানো হয়নি। যাই হোক, আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আমার বাবা ভাই বোনদের মধ্যে সবার বড়। তিনি যখন ক্লাস 8-9-এ পড়েন তখন তার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট ভাইয়ের বয়স 6-7 বছর। আমার দাদা স্কুলের শিক্ষক ছিলেন, প্রচণ্ড সৎ এবং ধার্মিক একজন মানুষ। তিনি শখ করে একটি বাছুর সহ গাভী পালতেন। গরু মাঠে নিয়ে যাওয়া এবং মাগরিবের সময় ঘরে আনার দায়িত্ব ছিল আমার এই 6-7 বছর বয়সী চাচার ওপর। তখনকার দিনে অল্প বয়সে অনেক দায়িত্ব পালন করতে হতো, যা আমরা ঢাকার মানুষরা বুঝবো না। যাই হোক, বৈশাখ চলছে তখন। সেদিন দুপুরের পর থেকেই আকাশে মেঘ জমতে থাকে। বাড়ির সামনে একটু খোলা ময়দান, তার সামনে দিয়ে মাটির রাস্তা চলে গেছে। রাস্তার অপর পাশে পুকুর। রাস্তা ধরে কয়েক ফুট এগোলেই ধান ক্ষেত। মাটির রাস্তার মাঝ দিয়ে উঁচু করা দুপাশে ক্ষেত। ক্ষেতের পানি যাওয়া আসার জন্য পাশ দিয়ে ছোট্ট নালার মতো করা, সেখানে 2-3 ফুটের মতো পানি। তো আকাশে মেঘ দেখে আমার দাদি সেদিন একটু আগেই সেই চাচাকে গরু নিয়ে আসতে পাঠান। চাচা যখন গিয়েছে তখনও মাগরিবের আজান দেয়নি। বাড়ির সবাই যে যার মতো ব্যস্ত ছিল। একসময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। সবাই তখন ঘরের মধ্যেই আশ্রয় নেয়, কিন্তু ভুলে যায় সেই ছোট্ট ছেলেটার কথা, যাকে গরু আনতে পাঠানো হয়েছিল। সারা রাত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। এত ঝড় যে বাইরে যাবার মতো অবস্থা ছিল না। রাত গভীর হতে থাকে। একটা সময় ঝড় কমে আসে। বাড়ির সবাই মিলে তখন সেই ছেলের খোঁজে বের হয়। চারপাশ ভয়ানক অন্ধকার, সবার হাতেই হ্যারিকেন, টর্চ। বাড়ির আশেপাশে পুকুর পাড়, পাশের জঙ্গল, কিছুই বাদ যায়নি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। হঠাৎই ক্ষেতের পাশ থেকে কেউ একজন চিৎকার করে ডাকতে থাকে সবাইকে। সবাই ছুটে যায়। তারপর তারা দেখে সেটা এতটাই ভয়ঙ্কর যে এই স্মৃতি মোটামুটি পরিবারের কেউই মনে রাখতে চায় না। ক্ষেতের পাশের যে পানির রাস্তাটা গেছে সেখানে উল্টো করে মাটির মধ্যে গাঁথা অবস্থায় তাকে পাওয়া যায়। মাথা থেকে বুক পর্যন্ত পানির নিচে নরম কাদামাটির মধ্যে গাঁথা, শুধু কোমর আর পা উল্টো হয়ে আকাশের দিকে। এটা দেখার পর কেউই আর স্বাভাবিক থাকতে পারেনি। যাই হোক, এরপর যথারীতি তারা লাশ এনে বাড়ির সামনের উঠোনে রাখে। ততক্ষণে ভোর হয়ে এসেছে। লাশ উঠোনে রাখার কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে লাশের নাক কান দিয়ে অনর্গল রক্ত পড়ছে, যেটা স্বাভাবিকভাবে হবার কথা না। সবার কষ্ট আর ভয় দুটো একসাথে মিলে প্রচণ্ড শোকাবহ একটা মুহূর্ত ছিল। এই পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম ঘটনাটা। স্বাভাবিকভাবেই কৌতূহল থেকেই জানতে চেয়েছিলাম তারপর কি হয়েছিল। উত্তর শুনে আমি চমকে যাই। যেহেতু মৃত্যু অপঘাতে হয়েছে, থানা থেকে একটা ঝামেলার ব্যাপার তো থেকেই যায়। কিন্তু বিষয়টা নাকি তখন চাপা দেয়া হয়েছিল। মানে বাড়ির সবাই এবং প্রতিবেশীরা বেশ আতঙ্কিত হয়ে যত দ্রুত সম্ভব কবর দিয়ে ফেলে পুলিশের ঝামেলায় না গিয়ে। এই বিষয়টি নিয়ে যতবারই আমার বাবা আর চাচাদের সাথে কথা বলতে চেয়েছি বা জানতে চেয়েছি, কেউই কখনো স্বস্তি বোধ করেননি, এখনো করেন না। আমি জানি না কেন। হয়তো ছোট ভাইয়ের এভাবে মৃত্যু তাদের যন্ত্রণা দেয়, অথবা হয়তো সেই অমীমাংসিত ভয়ঙ্কর রাতের স্মৃতি কেউ আর মনে করতে চায় না। খুব জোর তাই আর করিনি, কারণ আমি জানি আমার পরিবারের এরকম কিছু ঘটনা আছে যেগুলো বলতে গেলে হয়তো অনেক সময় নিয়ে ফেলা হবে। আমি নিজে এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি। মজার ব্যাপার হচ্ছে সবগুলোই একটি আরেকটির সাথে সামহাউ লিঙ্কড। এই ছিল আমার ঘটনা। যদি কখনো সম্ভব হয় তাহলে এই ঘটনার লিঙ্ক ধরেই পরের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। ইতি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুগণ। আমি সিফাত সাইদ, লিভারপুল প্রবাসী, একজন বাংলাদেশি ডেটা ইঞ্জিনিয়ার। আমি গত অডিও ক্লিপে আপনাদেরকে আমার নানার বাড়ি সীতাকুণ্ড শেখপাড়া কেন্দ্রিক কিছু দুটো ছোট ছোট ঘটনা বলেছিলাম, যেগুলো হয়তো তেমন একটা ভয়ঙ্কর নয়, তবে অলৌকিক কিছু ছিল। আর আজকে আমি আপনাদের সাথে আমার নিজের বাড়ি হালিশহর আব্দুলপাড়ার আমাদের যে বাড়িটা, সেটাকে কেন্দ্র করে কিছু ছোট ছোট ঘটনা বলবো। আশা করি এগুলো আপনারা মজা পাবেন। এগুলো মোটামুটি কিছুটা ভয় না লাগলেও চিন্তা করার মতো বিষয়। তো রাসেল ভাই, প্রথমেই বলি, আমাদের এই বাড়িটা আমাদের দখলে আমার
পরদাদা অর্থাৎ আমার দাদার বাবার আমল থেকেও আমাদের দখলে থাকলেও আমরা এখানে মূলত স্থায়ীভাবে বাড়ি করেছি 30 বছর আগে। যেহেতু আমার পরদাদা ছিলেন ব্রিটিশ নেভির একজন অফিসার, এবং আমার দাদা চাচারাও পরবর্তীতে পাকিস্তান নেভি এবং বাংলাদেশ নেভিতে সার্ভিস দিয়েছেন। তো যার কারণে আসলে সরকারি কাজের কারণে বিভিন্ন জায়গায় পোস্টিং এর কারণে আমরা আসলে পাকা বাড়িটা একটু দেরিতেই করেছি। তো যা হোক, আসলে আমরা যখন পাকা বাড়ি করতে যাচ্ছিলাম এই এলাকাটাতে, তখন আশপাশ থেকে প্রতিবেশীরা সবাই বলছিল যে তোমাদের এই জায়গাটাতে তো একটু সমস্যা আছে, তোমরা জানো এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটে, অতি প্রাকৃতিক কিছু, এখানে কি আসলে পাকা বাড়ি করাটা এভাবে ঠিক হবে? সেখানে তোমাদের তো কোনো প্রবলেম হতে পারে। আসলে ভাই আমি এটা বলবো না যে আমরা মানে জিনে বা এইসব জিনিসে বিশ্বাস করি না, কারণ যেহেতু আমরা প্র্যাকটিসিং মুসলিম, সেহেতু আমরা এগুলোতে বিশ্বাস করি। তবে আমরা ভেবেছিলাম মানুষজন হয়তো বা হিংসে করে বলছে মানে জায়গাটা দখলের জন্য, কিংবা মানে যেহেতু এটা একদম প্রপার একদম এলাকায় ঢুকতেই মানে মসজিদের পাশে একটা জায়গা, তো এই কারণে ভাবছিলাম হয়তো অনেকে চাইছে মানে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে জায়গাটা দখলের জন্য। তা আমরা বললাম যে না থাক, সমস্যা নেই, আমরা তো এগুলোর সাথে ইউজ টুই আছি, আমরা আমাদের পূর্বপুরুষের ভিটা কেন ছাড়বো, আমরা এখানেই বাড়িটা করবো। অনেকে আমাদেরকে বলতে চাইছিল যে আরো ভালো দাম দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারো, আশেপাশে একই এলাকার ভিতরে, কিন্তু আমরা সেটা করিনি। তো যা হোক রাসেল ভাই, এখানে ঘটনাগুলো আমরা যখন ফাউন্ডেশন দিচ্ছিলাম তখন আমরা খুবই ছোট আসলে। তখন যেটা এখানকার মিস্ত্রিদের কাছ থেকে কিংবা যারা কাজকর্মের দায়িত্বে ছিল বিল্ডিং এ, তাদের কাছ থেকে শুনলাম যে তারা নাকি লক্ষ্য করেছে বিভিন্ন সময় ছোটখাটো জিনিসপত্র থেকে শুরু করে একদম বড় বড় যে কোনো যন্ত্রপাতি দেখা গেল এই মাত্র এক জায়গায় রাখলাম, সেকেন্ডের মধ্যে অন্য জায়গায় চলে যাচ্ছে, বা কিছু কিছু জিনিস নিজে থেকে গায়েব হয়ে আবার নিজে নিজেই ফিরে আসছে। কোনো সময় কারো কথা বলার শব্দ শোনা যায়, বাচ্চাদের খেলাধুলার আওয়াজ শোনা যায়, মহিলাদের নুপুরের আওয়াজ শোনা যায়, হাসির আওয়াজ শোনা যায়, বা কিছু মশলা বাটার মতো ধুমধুম করে দেয়ালে পেরেক মারার মতন এই ধরনের কোনো শব্দ শোনা যায়, কিন্তু আসলে কাউকেই দেখা যায় না। আর সত্যি বলতে রাসেল ভাইয়া, মানে আশেপাশে তখন কোনো বিল্ডিং ছিল না যে যারা মানে এগুলো করবে বা এখান থেকে এই শব্দগুলো আসবে। আমাদের বিল্ডিংটাই তখন আসলে মাত্র উঠছিল করে। এমনকি মিস্ত্রিদের কাছ থেকে এও শুনেছিলাম জয়দিন বাড়ির একতলার ছাদের ঢালাই দেওয়া হচ্ছিল, তখন নাকি ঢালাই দেওয়ার যে মেশিনটা সেটা মানে এটা তো আসল ভাই 2.5 ঘন্টার একটা জায়গা, দেখা গিয়েছে বাড়ির পূর্ব প্রান্তে থেকে একদম সোজা দক্ষিণ পশ্চিম প্রান্তে চলে গিয়েছে, মানে 2 সেকেন্ডের মধ্যেই কোনো। তো এইরকম দেখে অনেক মিস্ত্রি কাজ ছেড়ে দিয়েছিল, আবার আমরা কিছুদিন কাজ বন্ধ রেখে নতুন মিস্ত্রি দিয়ে নতুন কন্ট্রাক্টর দিয়ে কাজ ধরিয়ে কাজ করাতে হয়েছিল। যা হোক, এগুলো ছিল যখন বাড়ি ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছিল সে সময়কার ঘটনা। এবার আসি আমরা যখন থেকে এখানে বসবাস করা শুরু করি সেই সময়কার আমার নিজের দেখা কিছু ঘটনা বলি। বিষয়গুলো হচ্ছে যেমন রাসেল ভাই, একদিন দুপুরবেলা আমি ঘুমিয়ে আছি, তখন আমি খুব সম্ভবত মাত্র ক্লাস 8-9-এ পড়ি, যখন ভুট FM তখনও রেডিও ফুর্তিতে আসেইনি,
এগুলো তারও বহু আগের কথা। তো যা হোক, আমি যখন ঘুমিয়েছি দুপুরবেলা, আমার তখন নোকিয়া N95 একটা মোবাইল আমার জন্য আমার ভাইয়া পাঠিয়েছিল ইউকে থেকে। তো তখন তো মোবাইলটার বেশ ভালোই একটা দাম ছিল, বুঝতে পারছেন আসল ভাই, যারা ইউজ করেছে সে সময় তারা বলতে পারে। তো আমি ঘুমিয়ে আছি, আমার পাশে আমার রুমে বেডরুমে বেডের পাশে আমার কম্পিউটার টেবিলটা রাখা এবং তার পাশে আমার পড়ার টেবিলটা রাখা। বলে রাখি, যেহেতু আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট, আমি ছোটকাল থেকেই আসলে গেমিং এবং কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত কাজের প্রতি আমার আগ্রহ থাকায় আমি আমার পড়ার টেবিলের পাশেই কম্পিউটার টেবিল এবং মানে বেডরুমে সবকিছু একসাথে সেভাবেই সেট করে রাখা। তো আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি আমার মোবাইলটা সবসময় কম্পিউটার টেবিলের উপরে রেখে ঘুমিয়ে যেতাম। আর কম্পিউটার টেবিলটা হচ্ছে ঠিক পশ্চিম দিকের জানালা বরাবর। রুমের উত্তর পাশে আরেকটা জানালা রয়েছে, কিন্তু পশ্চিম দিকের জানালাটা বরাবর আমার মোবাইলটা আমি সবসময় রেখে ঘুমিয়ে যেতাম টেবিলের উপর। তো এটা নিয়ে আমাকে কিন্তু বাসা থেকে বেশ কয়েকবার ডাক দেওয়া হয়েছে যে কেউ যদি জানালা দিয়ে মোবাইলটা নিয়ে যায় কি করবি, মাত্র 2 তলা বিল্ডিং। আর তাছাড়া বুঝে নিত রাসেল ভাই, তখনকার আমার পুরাতন বিল্ডিং গুলোতে সানশেড একটু বেশ বড় করে সানশেড রাখা হতো, যেখান দিয়ে মোটামুটি একজন মানুষ হেঁটে যাওয়া তো অবশ্যই সম্ভব, মানে চাইলে শুয়ে থাকতে পারবে এমনও সানশেড দেওয়া হতো তখনকার আমলে বিল্ডিং গুলোতে। তো যা হোক, তা আমাকে সতর্ক করলেও আমি কখনো শুনতাম না। আর আমার একটা বদ অভ্যাস ছিল রাসেল ভাই, যে আমি ঘুমানোর সময় সবসময় দরজাটা বন্ধ করে তারপরে ঘুমাই, যাতে কেউ আমাকে ডেকে ঘুম থেকে তুলতে না পারে, বা আমি আমার ইচ্ছে মতন ঘুম শেষ করে তারপরে উঠবো, এরকম একটা টেন্ডেন্সি ছিল আর কি আমার মধ্যে। তো যা হোক, একদিন দুপুরে খেয়ে দিয়ে রাসেল ভাই আমি ঘুমিয়ে আছি, আমি স্বপ্নে দেখছি যে হঠাৎ জানালা বন্ধ, জানালা অর্থাৎ নেটটা টানা আছে, মসকিটো নেটটা টানা আছে, এখান দিয়ে একটা মহিলার মতন কেউ ঢুকলো, কালো কাপড় পরিহিত, কালো লম্বা ঘন চুল, কিন্তু উচ্চতা খুব একটা যে বেশি তাই না, একদম স্বাভাবিক মানুষের মতন, ধরুন 4 ফিট 8 ইঞ্চি বা এরকম হবে এই গঠনের ফর্সা একজন মহিলা। তিনি কিভাবে জানে বাহির থেকে লাফ দিয়ে আমার জানলা দিয়ে সোজা রুমের ভিতরে এসে পড়লেন, আমার খাটের সামনে সামনে এসে বসলেন, বসা থেকে উঠে দাঁড়িয়ে আমাকে বলছেন যে তুমি যে মোবাইলটা এখানে রেখেছো, তোমার মোবাইলটা চোরে নিয়ে গেলে কি করবে, তোমাকে তোমার বাসার মানুষজন এত বলে, এত তুমি তারপরও এগুলো কানে নাও না বা পাত্তা দাও না, এটার কারণে তোমার একদিন বিপদ হবে, দেখবে যখন মূল্যবান কিছু হারিয়ে যাবে তখন ঠিকই আফসোস করবে। এইটা দেখা মাত্রই রাসেল ভাই আসলে এতই ভয় পেয়েছিলাম, আমি সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, উঠে দেখি যে আসলে কিছু নেই। তা আমি ভেবেছিলাম ভাইয়ের স্বপ্ন তো এরকম দেখতেই পারে মানুষ, এরকম তো মানুষের হয়। তো কিন্তু আমি যেটা শুনলাম রাসেল ভাই, ঠিক আমি ঘুম থেকে উঠার 10 মিনিট পরে শুনি যে আমার এই রুম বরাবর নিচতলায় একতলায় একটা মোবাইল চুরি হয়েছে। ঠিক এই বরাবর পশ্চিম পাশের জানলা থেকে ভাড়াটিয়াদের একটা মোবাইল চুরি হয়েছে। তো এটা কি রাসেল ভাই আসলে একেবারেই অলৌকিক, নাকি মনে করুন আমাদের আশেপাশে যে জিন জাতীয় যারা এই জায়গাটাতে আগে থেকেই ছিল, বসবাস করত, যাদের কারণে আমাদেরকে এখানে এলাকার মানুষজন পাকা বাড়ি করতে না করছিল, তাদেরই অস্তিত্বের কোনো প্রমাণ, সেটা বিচার আমি লিসেনারদের উপরেই ছেড়ে দিলাম। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার, তবে ঘটনা এইটা একটা দেখেছি আমি। তারপরে আরেকটা ঘটনা ছিল, এটা রাসেল ভাই যেমন দেখা যাচ্ছে, একদিন মাগরিবের নামাজের সময় আমার একটা অভ্যাস আছে যে যখন আমি বাইরে খেলতে যেতাম না অনেক সময়, তখন আমি কি করতাম, আসরের পর থেকে মাগরিবের পর্যন্ত মাঝামাঝি এই সময়টা তো অনেক সময় আমি বাসায় উত্তর পাশের জানালাটা দিয়ে তাকিয়ে থাকতাম, মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করতাম।
তো তাকিয়ে আছি একদিন এরকম রমজান মাস, দেখতে পাচ্ছি মাগরিবের আজান যখন দিয়েছে, ঠিক আমার মতো চেহারা, আমার মতন উচ্চতা, গায়ের রং গরমের, হুবহু দেখতে আমার মতোই একজন লোক নামাজের জন্য তৈরি হয়ে টুপি পরে আমাদের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছে। কিন্তু তার মুখটা ছিল আমার দিকে ফেরানো এবং সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। এবং রাসেল ভাই, এই জিনিসটা দেখে এতটাই ভয় পেয়েছিলাম যে আমি এটার সাথে সাথেই আমি আমার আম্মু আব্বুকে বলতে বাধ্য হয়েছিলাম এবং আমার মামা খালাদেরকেও আমি জানিয়েছিলাম জিনিসটা। তো যা হোক, ওনারা বললো যে তুমি ছোট মানুষ, হয়তো বা কোনো ভুল কিছু দেখেছো, আলিফ লালা বা এসব দেখো বিদায়, হয়তো বা একটু মনের ভুল হতে পারে এটা তোমার। তারপরে রাসেল ভাই আর একটা কাহিনী ছিল, সেটা হচ্ছে একদিন ভর দুপুরে দেখি প্রায় 1টা-2টার দিকে, গ্রীষ্মকাল ছিল সেটা, আমাদের বাড়ির সামনে একটা জাম গাছ আছে। তো সেই জাম গাছে দেখি আমার মা উঠে বসে আছে। আসলে ভাই, আমার মা একজন বয়স্ক মানুষ, যার বয়স এখন 65-র উপরে। তখন 20 বছর আগে একদম কম করে হলেও তো মার বয়স ছিল 45-এর উপরে। আপনি চিন্তা করেন, 45-এর উপরে একটা মহিলা আমাদের বাংলাদেশের এই সমাজে, মানে ভর দুপুরে একটা জাম গাছে উঠে বসে থাকবে, এটা বুঝতেই পারছেন যেটা খুবই মানে যায় না এমন একটা ঘটনা বাংলাদেশের পরিবেশের সাথে। তো এইটা যে শুধু আমি দেখেছি তাই না, আমাদের আশপাশের আরো কয়েক বিল্ডিং থেকেও দেখেছে এবং আমার খালাও দেখেছে। আমার ছোট খালা, তিনি আমাদের বাসায় ছিলেন তখন, দেখে তিনিও বলেছেন যে এরকম দেখেছি, আপাকে দেখেছি, আপা জাম গাছের উপরে উঠে বসে আছে। দেখে সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে লাগলাম এবং যত রকমের দোয়া দরুদ করতে পারে। কিন্তু আমরা জানি সে সময় আম্মু কিন্তু পাশের রুমে ঘুমাচ্ছে। আমার বেডরুমের পাশের বেডরুমটাই ছিল আমার আম্মু আব্বুর বেডরুম, তো সেখানে ঘুমাচ্ছেন। কিন্তু একই সময় আবার দেখতে পাচ্ছি আম্মু ওখানে, আম্মুর মতো কেউ একজন জাম গাছে উঠে বসে আছে। এবার আসি তৃতীয় একটা ঘটনায়। এই ঘটনাটা একটু বড় এবং এটাতে আমি বেশ সাফার করেছি এবং এটাতেই সবাই নড়ে চড়ে বসেছিল আমাদের এই বাড়ি নিয়ে। সেটা হচ্ছে, আমি যখন রাসেল ভাই ক্লাস 6-এ পড়ি, তখন একদিন দুপুরবেলা মার সাথে আমি, তখন রাসেল ভাই আমি ঘুমের মধ্যে দেখতে পাই কি যে মায়ের বেডরুমের আবার জানালাটা ছিল দক্ষিণে একটা, পশ্চিমে একটা। পশ্চিমে আবার বারান্দা, বারান্দার পরে বারান্দার আগে একটা জানালা। তো যা হোক, দক্ষিণে যে জানালা, আমি ঘুমিয়ে আছি, দেখতে পাচ্ছি দক্ষিণের জানালা দিয়ে খুব শক্তিশালী বিশাল দৈত্যাকার একটা পুরুষ মানুষ এলো। চেহারাটা দেখতে খুবই ভীতিকিচ্ছিরি, ভয়ঙ্কর। তো দেখলাম সে আমাকে ঘুম থেকে নিয়ে সোজা গলা ধরে আলগিয়ে তুলে সজোরে আছাড় মারতে লাগলো। ঘরের এই কোনায় সে কোনায়, বিভিন্ন জায়গায়, মনে করেন খাটের কোনায় কিংবা পিলারের কোনায়, যেসব জায়গাগুলোতে আসলে আঘাত পেলে বেশি ব্যথা পাওয়া যায় আর কি, শরীরে বেশি ড্যামেজ হয়, বেশি আপনার রক্তপাত হয়, এই ধরনের জায়গাগুলোতে আমাকে সজোরে আছাড় মারছে কোনো কথাবার্তা ছাড়া। তো আমি এটা দেখে সাথে সাথে ভয়ে আমার ঘুম ভেঙে যায়, চিৎকার করে উঠে আমি তাড়াতাড়ি আমার আম্মুকে বিষয়টা জানাই। আম্মু তখন আসলে অন্য রুমে ছিল, আমার নানু আর আমার খালার সাথে, তেনারা এসেছিলেন আমাদের বাসায়। তো তখন এই ঘটনাটা জানানো হলে নানু একটু চিন্তিত হয়ে পড়েন, খালামণিও চিন্তিত হয়ে পড়েন। সাথে সাথে বিষয়টা আসলে বাবাকে জানানো হয় এবং জানানো হলে বাবা আসলে তখন সৌদি আরব ছিলেন। তিনি বাংলাদেশ নেভি থেকে ক্যাপ্টেন পদে আসার পরে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নেন আমার বাবা 99 সালে।
চাইলে তিনি হয়তো বা কন্টিনিউ করতে পারেন, কিন্তু ওনার ব্যক্তিগত ভাবে ভালো লাগেনি। হয়তো বা সৌদি আরবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আসলে আরো ভালো চাকরির অফার পেয়েছিলেন বিধায় তিনি পরে সৌদি আরবের স্বনামধন্য একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়ে চলে যান সেখানে। তো বাবাকে এটা জানানো হলে বাবা আসলে 1 মাস পরেই সাথে সাথে আসেন। এসে তিনি বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে আরো কয়েকজন হুজুরের সাথে আলাপ আলোচনা করে, বেশ কয়েকজন হুজুর দিয়ে বারবার আমাদের ঘরটাকে আসলে যে মুসলিম যে ইসলামের রীতি অনুযায়ী, শরিয়া অনুযায়ী যেভাবে রুকাইয়া করানো কিংবা ঘর বন্ধ করা, চারদিকে আজান দিয়ে, এসব তো আসলে বাড়ি করার সময় করা হয়েছিল, তারপরও আবারও করানো হয়েছে নতুন করে করিয়ে যা যা করার দোয়া কালাম পরে সবকিছু করলেন। করানোর পরে দেখা গেল তাতেও কোনো কাজ হচ্ছে না। কয়দিন পর পর আমার সাথে এই ঘটনাটা ঘটছে। এরকম আমি দেখতে পাচ্ছি একটা দৈত্যাকার বিতিকিচ্ছিরি একটা মানুষ এসে আমাকে করছে, আমি ঘুমের মধ্যে কষ্ট পাচ্ছি। তো তখন আসলে একজন রাকি শরণাপন্ন হন আমার বাবা শেষ পর্যন্ত। তো উনি বেশ কিছুক্ষণ আমাদের ঘর আমাকে অবজার্ভ করে যেটা বললেন যে ওর পিছনে আসলে কোনোখান থেকে ও খেলতে গিয়ে অথবা সন্ধ্যায় দেরি করে ফেরাতে কোনো সময় হয়তো বা অন্য কোনোখান থেকে একটা বদজিনের নজর পড়েছে, সেটা ওর ক্ষতি করতে চাইছে, কিন্তু বারবার আসলে এসেও পারছে না। কারণ হচ্ছে আপনাদের এই বাড়িটাতে আপনারা বাড়ি করার আগে আরো অনেক বছর ধরে, প্রায় 300-400 বছর ধরে এখানে কিছু জিনের বসবাস আছে, ভালো জিনের, যারা প্র্যাকটিসিং মুসলিম টাইপের আর কি, এরকম জিনের বসবাস আছে। এবং তারা আপনাদের আসলে প্রোটেক্ট করে যাচ্ছে বিধায় আপনার ছেলের এখনো পর্যন্ত সেরকম বড়সড় কোনো ক্ষতি করতে পারছে না, কিন্তু তাকে শুধু দূর থেকে ভয় দেখিয়ে যাচ্ছে। আপনারা আসলে মাঝে মধ্যে যাদেরকে দেখেন, আপনাদের যে আমাকে বললো হুজুরে যে তোমরা মাঝে মধ্যে যেমন তোমার মায়ের রূপ ধরে কাউকে দেখো, তুমি নিজের রূপে কাউকে দেখেছিলে, তো এইসব যাদেরকেই দেখছো আসলে এগুলো হচ্ছে তোমাদের এখানে বসবাস করা ভালো জিনগুলো। তাদেরকে আসলে তাদের সাথে মাঝে মধ্যে এইভাবে হয়তো তোমাদের দেখা হয়ে যায়। এটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই। এদের সাথে আমি আমার কার ইঞ্জিনের মাধ্যমে এদের সাথে কথা বলে যদ্দূর জানতে পেরেছি, এরা আসলে এই জায়গাটায় তোমাদেরও অনেক আগে থেকে প্রায় 400 বছর ধরে এখানে বসবাস করে আসছে বংশ পরম্পরায়। আর তারা এই জায়গাটা ছেড়ে যেতে চায় না। তারা বলেছে যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, শুধু আমাদেরকে এখানে থাকতে দিলেই হবে। আমরা মাঝে মধ্যে হয়তো তোমরা আমাদের যাতায়াত হয়তো বা আমাদেরকে দেখতে পাবে, কিংবা আমাদের কোনো কাজকর্মের বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাবে, কিন্তু এর চেয়ে বেশি কোনো ক্ষতি হবে না। বরঞ্চ আমরা তোমাদেরকে বংশ পরম্পরায় প্রোটেক্ট করে যাব, তোমরা যদি আমাদেরকে থাকতে করো। আর যদি আমাদেরকে থাকতে অসুবিধা করো, তখন আমরা তোমাদের ক্ষতি করতে বাধ্য হব। তো এই কথাটা শোনার পরে আসলে আমরা তখন ভাবলাম যে থাক, যেভাবে আছে তারা তাদের মতন থাকুক, আমরা আমাদের মতন থাকি। তা আবার আসি মূল ঘটনায়, যে আমাকে যে একটা বদজিনের যে আক্রমণের কথা বললাম, ঘুমের মধ্যে সবসময় দেখতে পাচ্ছি, করতে পারছি। তো এগুলো নিয়ে আমি সবসময় ছোটকাল থেকে রাজেল ভাই নামাজ কালাম পড়ে, দোয়া কালাম পড়ে সবসময় আল্লাহর কাছ থেকে মুক্তি যেতাম করতাম। তো 6 থেকে শুরু করে 10 পর্যন্ত 4 বছর আমি এটা পুরো সাফার করেছি। আর বলে রেখেছেন ভাই, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকেই কিন্তু আসলে অর্থাৎ ক্লাস 10 শেষ করেছি, তখন থেকেই ভূত FM এর যাত্রা শুরু। তো আমি একদিন দুপুরে দেখতে পাই আবার অ্যাজ ইউজুয়াল এসেছে, কিন্তু এবার আমি কিন্তু সেদিন আমার রুমে ঘুমাচ্ছিলাম, আম্মুর রুমে না, যেহেতু তখন আমি বেশ বড় হয়ে গিয়েছি ক্লাস 10-এ। তো আমি যখন ঘুমাচ্ছি দুপুরবেলা দেখতে পাচ্ছি আমাদের বাগানে
আমি ঘুরছি, আর সেই বড় পুরুষ মানুষের মতন দৈত্যরূপী যেই জিনিসটা সেটা এসেছে বাগানে, আমাকে আবারও গলায় ধরেছে আছাড় দেওয়ার জন্য। আমি দেখলাম কি সেদিন সে সামহাও আমাকে আছাড় দিতে গিয়ে পারছে না, আলগাতে পারছে না। তখন আমি তার হাতটা ধরলাম, আমার বাম হাত দিয়ে তার হাতটাকে ধরলাম, ধরে উল্টা আমি তাকে একটা আছাড় দিলাম। এবং তারপর থেকে আর কোনোদিন আমি সেই জিনটাকে বা সে দেখিনি কখনো, আর এরকম ধরনের মানে এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখিনি। অন্যান্য হয়তো দেখেছি, কিন্তু এই একই স্বপ্ন আর কখনো আমি দেখিনি। এবং এটা থেকেও পরে আমরা জানতে পারলাম যে আসলে মানে এটা হয়তোবা তোমাদের যে ভালো জিনগুলো আছে তাদের সাহায্যে আস্তে আস্তে হয়তো তোমার ভিতরে একটা মনের যে শক্তি সঞ্চার হয়েছে বা সাহস সঞ্চার হয়েছে, সেখান থেকে হয়তোবা এরকম কিছু হতে পারে, এরকম পরে জানতে পেরেছিলাম। এছাড়াও রাসেল ভাই আমরা আরো অনেক কিছুই দেখেছি, যেমন বাসায় হঠাৎ করে মানে দেখা গেল যে আমি আমার রুমে কম্পিউটারে কাজ করছি, একই সময় আমার মা দেখতে পাচ্ছে মোবাইল নিয়ে তিনার রুমে ব্যস্ত আছেন বা কোরআন শরীফ পড়ছেন। দেখে যাচ্ছে যে মানে আমি সেখানে দাঁড়িয়ে মোবাইল টিপছি। তো তখন মা জিজ্ঞেস করলো, কি রে তুই এখানে মোবাইল টিপছিস কেন? আমি কোরআন শরীফ পড়ছি, তুই দেখছিস না? তুই তোর রুমে যা। মা এটা বলে আবার আমার রুমে আসলেন, দেখলেন মানে সেখানে আমি বসে আছি, অর্থাৎ আমি সেখানে যাইনি। পরে দেখা গেল ধরেন বাসার অন্য কোনো সদস্য কাউকে যখন জিজ্ঞেস করা হলো যে মানে যে সিফাত কি এখানে ছিল, আমার রুমে এসেছিল, বললাম না, কই সিফাতকে তো দেখলাম সে তো কম্পিউটারে বসেই কাজ করছে, তো কিন্তু ওকে তো ওখানে যেতে দেখিনি, আপনি কিভাবে ওকে দেখলেন? তখন মা বললেন, আচ্ছা বুঝেছি, আসলে কি দেখেছি, যা দেখেছি এরকম। তারপরে রাসেল ভাই আরো একটা ঘটনা হলো, যেমন আমরা করোনার সময় যখন দেখা গেল বাবা আমাদের সবাইকে নিয়ে নামাজ পড়তেন, আমরা জামাতে নামাজ পড়তাম, তখন কখনো বাবা নামাজ পড়াতেন, কখনো আমি পড়াতাম। তো তখন আসলে বাবা রিটায়ার করে সৌদি আরব থেকে মানে পার্মানেন্টলি বাংলাদেশে চলে আসেন। তারপরে আমরা যখন নামাজ পড়ছি, আমাদের মনে হতো যে আমাদের পিছনে দাঁড়িয়ে আরো কেউ নামাজ পড়ছে, আমরা একা নামাজ পড়ছি না। চাইলেও মনে করেন কাতারে মানে একটা জায়গা ফাঁকা রেখে দিতে হচ্ছে, সেখানে মনে হচ্ছে যেন কারো সাথে গায়ে বাড়ি খাচ্ছে বা মানে যেতে পারছি না, এমন একটা বিষয়। তো এইগুলো জিনিসগুলা যখন আমরা অবজার্ভ করি, বাবাকে বলি, তো বাবা বলে যে তোমরা তো জানোই এখানে যে আমরা একা নাই, বাড়িতে আমরা ছাড়াও আর অনেকে আছে, তাদেরই হয়তো স্পর্শ অনুভব করেছো, অদৃশ্য হয়ে তারা হয়তো বা আমাদের সাথে নামাজ আদায় করছে, এমন কিছু হতে পারে। এবং এই জিনিসটা আসলে ভাই আরো একবার ছোটবেলায় আমি যখন ক্লাস 4-এ ছিলাম, বাবা কিছুদিনের জন্য ছুটিতে এসেছিলেন নেভি শিপ থেকে, তখন এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি আর বাবা জামাতে নামাজ আদায় করছিলাম, আমার মনে হলো যে আমার পাশে দিয়ে কেউ রুকু সেজদা করছে, তখন আমি বাবাকে বললাম যে বাবা এমন কিছু একটা দেখতে মানে অনুভব করতে পারছি। বাবা বললো যে হ্যাঁ, এইখানে এগুলো আসলে আছে এরকম কিছু আমাদের সাথে, কিন্তু এগুলো তুমি বড় হলে বুঝতে পারবে, এখনো তোমার সেটা বোঝার মতন ততটুকু ক্ষমতা হয়নি। তো এই ছিল রাসেল ভাই আসলে আমার মানে ছোট ছোট ঘটনাগুলো। মূল কথা হচ্ছে আমাদের বাড়িটাতে আসলে কিছু ভালো জিন আছে যারা আমাদেরও বহু আগে থেকে বংশ পরম্পরায় বসে আছে, এবং তাদের সাথে একটা মনে করেন মিউচুয়াল মানে কি বলবো যে শান্তিপূর্ণ একটা চুক্তির মাধ্যমে আমরা বসবাস করে আসছি, যে তারা আমাদের কোনো ক্ষতি করবে না, বরঞ্চ আমাদেরকে বিভিন্ন অপশক্তির হাত থেকে প্রোটেক্ট করবে। এবং রাসেল ভাই আমরা দেখেছিও যে কেউ আমাদের ক্ষতি করতে আসলে এই বাড়িতে আসলে পারে না,
অন্য কোথাও হয়তো বা করতে পারলেও এই বাড়িতে এসে কেউ কখনো আমাদের ক্ষতি করার চিন্তা করলে বা কিছু করতে পারলে কোনো না কোনোভাবে সেটা সফল হতে পারে না। আর রাসেল ভাই, এছাড়াও ধরুন আমার মামা, চাচা কিংবা খালা, ফুফু, দাদিও ছিল এখানে, তো সবাই কিছু না কিছু দেখেছে। তাদেরগুলো আমি বলতে গেলে ঘটনা অনেক বড় হয়ে যাবে। আমি নিজে যতটুকু দেখেছি সেই ঘটনাটুকুই, সেই ঘটনাগুলোই, ছোট ছোট ঘটনাগুলো বললাম। ভালো লাগলে আপনি প্রচারযোগ্য মনে হলে প্রচার করবেন। আর সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের অডিও ক্লিপ এখানেই শেষ করলাম।